ফারুক বাবুকে বললাম যে আপনি দরখাস্তটা জমা নিন, ওনার স্বামী যে বাঘে আক্রান্ত হয়েছে দরখাস্ত জমা নিন। তখন বলছেন আমি কি জঙ্গলে ওখানে যেতে বলেছি, আমি কি জঙ্গলে যেতে বলেছি? আমি তখন বললাম বাঘ আপনার গ্রামে ঢুকেছে, আপনি তাহলে বাঘটাকে পাঠিয়েছেন, বাঘটাকে আপনি জঙ্গলে পাঠিয়েছেন পাশ নিয়ে? না না, আপনি কি বলছেন? মানে বন দপ্তরকে যখনই আপনি প্রশ্ন করবেন তাদের তো কোনো উত্তর নেই, তারা শুধু পাশ কাটিয়ে যাওয়ার একটা ধান্দা খোঁজে, একটা রাস্তা খোঁজে। আজকে ভাবুন আবুল আলী মোল্লার যে পরিবার, সেই পরিবারের একটা 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 মানুষ নিখোঁজ হয়ে গেল, প্রশাসন থাকতে একটা মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে। এবং একটা অদ্ভুত বিষয়, এই যে অবিচার হচ্ছে বন দপ্তর সরকারি যে অবিচার, সেই অবিচার কিন্তু আমরা মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস আমরা প্রশাসনকে কিন্তু ছাড়বো না। আমরা হেভি ওয়ার্ক পারপাস এই পিটিশন করব, দরকার পড়ে এই পিটিশন আমরা হাইকোর্টে পিটিশন করব। আমরা পুলিশকেও বলতে চাই, প্রশাসনকে যে এনার বডি খুঁজে দেওয়ার দায়িত্ব সেটা পুলিশ প্রশাসনের এবং বন দপ্তরের যৌথভাবে এই দায়িত্ব নিতে হবে। এবং যদি মনে হয় যে আপনারা অপারগ এই বডিকে ফিরিয়ে না আনতে, তাহলে আপনারা শংসাপত্র দিন যে এই মানুষগুলো জঙ্গলে গেছে এবং উনি মারা গেছেন, এবং ন্যূনতম অন্তত তারা যেন এখান থেকে প্রশাসন বা এখানের যে পঞ্চায়েত আছে তারা যেন ন্যূনতম অন্তত বিধবা ভাতাটুকু অন্তত ১,৫০০ টাকা ওনার দিতে পারে, সেইটুকু অন্তত এই বন দপ্তর করুক। আপনারা একটা ছোট্ট হিসাব দেখুন, মৌমাছি, যেখানে মৌমাছি মৌলেরা ১০,০০০ টন মৌমাছি নিয়েছে, মৌমাছি যে মধু মৌলেদের কাছ থেকে কিনে নেওয়া হচ্ছে, এবছর দাম বাড়িয়েছে ২৭০ টাকা, ২৬৫ টাকা, সজিনেখালি দিয়েছে ২৩৫ টাকা। সেক্ষেত্রে এখানে দিচ্ছে মাত্র এখানে ২৭০ টাকা, ৬৫ টাকা মধু ভাগ করেছে, এ গ্রেড বি গ্রেড হিসাবে ভাগ করে তাদেরকে টাকা দেওয়া হয়েছে, টাকা দিয়ে নেওয়া হচ্ছে। আপনি দেখুন এই মধুটা শপিং মলে গিয়ে দেখুন, সেখানে ৮০০ টাকা ১,০০০ টাকা কিলো বিক্রি হচ্ছে। অথচ বন দপ্তরকে বলুন আপনি কাঁকড়া কিনুন, যে কাঁকড়া পচে যাবে, বন দপ্তর নেবে না। মাছটা কিনুন, পচনশীল মাছটা কিনবে না, ওনারা মধুটা নেবে। সেই মধুটা যেহেতু পচবে না এবং দীর্ঘদিন রাখতে পারবে এবং এটা টেন্ডার থেকে বিক্রি করতে পারবে, লাভজনক একটা ব্যবসা। আমার বক্তব্য শুরু করছি। আজকের যে পথসভাটা এখানে আমরা রেখেছি, মানে এই প্রথম এপিডিআর মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে এই জজের হাটে এর আগে অনেক প্রোগ্রাম করেছি, কিন্তু আজকে পথসভাটা রেখেছি। এবং সেই পথসভাটার জন্য আমাদের সাহায্য করেছে বিশেষভাবে আপনাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের সবার প্রিয় সিরাজদা কিন্তু প্রচুরভাবে আমাদেরকে সাহায্য করেছে যে এই পথসভাটা করা দরকার। এবং আজকের যে বিশেষ করে যে পথসভা, সেটা কিন্তু তার মূল একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আবুল আলী মোল্লা, যিনি জানেন যে গত 11 তারিখে এখানে সুন্দরবনের মাছ কাঁকড়া ধরতে গিয়ে তাদের 6 জন যে সঙ্গী সাথী ছিল, সেই সঙ্গী সাথীর সঙ্গে গিয়ে সেখানে কিন্তু তারা বাঘের দ্বারা আক্রান্ত হয়। অদ্ভুত একটা বিষয়, মানে এই বাঘের ক্ষেত্রে আমরা প্রায় প্রতিনিয়ত দেখছি যে সুন্দরবনের বাঘের চরিত্র বদলে গেছে। 70-এর দশকের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি ব্যাঘ্র অধিকর্তা ছিলেন, তিনি গত 2 দিন আগে এক পত্রিকায় বলেছেন যে বাঘের চরিত্র বদলে গেছে। বাঘের যে নৌকার উপর যদি আপনি কয়েক বছর দেখেন, সেখানে দেখবেন যে প্রতিটা ক্ষেত্রে বাঘ কিন্তু নৌকার উপর ঝাঁপিয়ে পড়ছে। এবং এই ক্ষেত্রে আবুল আলী যিনি এখনো নিখোঁজ আছেন, যার তার যে ছোট ছোট বাচ্চা আছেন এবং ওনার স্ত্রী এখানে উপস্থিত আছেন, এখানে বসে আছেন, হ্যাঁ আপনাদের সামনেই। সেখানে আমরা এই আবুল আলীর ক্ষেত্রে আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি বন দপ্তরে, সেটা এই প্রথম গত কয়েক বছরের মধ্যে এই প্রথম হচ্ছে তারা ইনস্পেকশনে গেছে। এবং তার পুরোটাই কিন্তু কৃতিত্ব কিন্তু আমাদের সিরাজদা কিন্তু প্রতি মুহূর্তে প্রতি পদে পদে সমস্ত জায়গায় চিঠি চাপাটি করা এবং সেগুলো রিসিভ করা এবং সেগুলো জমা দেওয়া। এবং সিরাজদার সঙ্গে যখন আমাদের কথা হয়, সিরাজদা তখন বললেন যে মিঠুন তুমি এখানে আসো। আমি বললাম দাদা সমস্ত খবর জানছি, আপনি কিন্তু প্রথম থেকেই ছোটাছুটি করছেন এবং আপনি যেভাবে এগোচ্ছেন একটা কিছু আমরাও আশা করি যে একটা কিছু জায়গায় কিন্তু আমরা একটা সুরাহা পাবো। এবং আমরা কিন্তু এই বিষয়টা বিশেষ করে আবুল আলী গত 11 তারিখে অ্যাক্সিডেন্ট হলো, ঠিক কুলতলির 3 তারিখে কিন্তু হরিপদ দাস, গোপালগঞ্জ এলাকার হরিপদ দাস এখনো পিজি হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন। তার এ পর্যন্ত 4 থেকে 5টা অপারেশন হয়েছে, ইনফেকশন হয়েছে, তার জীবনহানি হতে পারে যে কোনো মুহূর্তে। কালকের পর্যন্ত ডাক্তারের সঙ্গে কথা হয়েছে, সেখানেও তারা বলছেন যে এই রোগী কিন্তু সিরিয়াস অবস্থা। এক কুলতলির মধ্যে একজন হাসপাতালে ভর্তি এই মাসের মধ্যে
এবং একজন হচ্ছে নিখোঁজ। এবং কি অদ্ভুত একটা অমানবিক দিক যে এই গত এই 1 বছরের মধ্যে, যদি এই গত 1 বছরের মধ্যে আজকের এই নিয়ে পড়েছে 8 মাস, এই 8 মাসের মধ্যে এখানে আপনার 11 জন বাঘে আক্রান্ত এবং কুমিরে আক্রান্ত হয়েছে, তার মধ্যে 8 জন মৃত। গত 8 মাসের মধ্যে সংখ্যাটা ধরুন, যে সংখ্যা কিন্তু একজন পুলিশ, একজন মিলিটারি, করোনায় যে ডাক্তাররা ছিল সেই ডাক্তাররা কিন্তু এতজন মারা যায়নি। গত যদি আপনি 7 থেকে 8 বছরের হিসেব ধরেন, সেখানে আপনারা দেখবেন যে অন্তত 150 বাঘে আক্রান্ত হয়েছে 150 জন, এবং 125 থেকে 30 জন সেখানে বাঘের কুমিরের আক্রমণে নিহত হয়েছেন। সরকারি বন দপ্তরের কাছে এর কোনো হিসেব নেই। আপনি সরকারের বন দপ্তরের কাছে RTI করে যে জিজ্ঞেস করুন, তাদের কোনো রকম নথিভুক্ত নেই। তাদের জানেই না, জেনেও না জানার ভান করে থাকে। এবং গত কয়েক দশক ধরে আপনি যদি আপনার এই জজেরহাট এবং দেউলবাড়ি অঞ্চল ধরেন, আপনি এ পর্যন্ত যদি এখানে কল দেন যে বাঘ বিধবা, বাঘে আক্রান্ত পরিবার যদি এখানে ডাকেন, যখন কোনো ত্রাণ দেওয়ার ক্ষেত্রে যখন ডাকা হয়, সেক্ষেত্রে দেখেছি প্রায় 70 থেকে 80 জন এই এখানে এসে হাজির হয়। মানে কি অদ্ভুত যে একটা গ্রামে বাঘে আক্রান্ত হয়, মানে জীবন জীবিকার জন্য যে মানুষজন জঙ্গলে যায়, জীবন জীবিকার জন্য যায়, এখানে কিন্তু অন্য কোনো কারণের জন্য যায় না। প্রত্যেকটা মানুষ তার জঙ্গলে যায়, তার একটা ভয় থাকে যে বাঘ যে কোনো মুহূর্তে আক্রমণ হতে পারে, নদীতে যে কোনো মুহূর্তে ঢেউ হতে পারে, অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তা জানা সত্ত্বেও মানুষ কিন্তু তার এই জীবিকা বেছে নিয়েছে। তাহলে কি আমরা ধরবো যে এই জীবিকাটা শুধু তাদের কি? অনেক ক্ষেত্রেই অনেকে বলে যে এই জীবিকা তাদের হচ্ছে প্রচুর অর্থের লোভে যায়, প্রচুর অর্থের লোভে কেউ কোনোদিন যায়। আপনারা এটা বিশ্বাস করতে পারেন যে একটা মানুষ লোভের জন্য জঙ্গলে যায়, তার ছোট ছোট বাচ্চা রেখে জঙ্গলে গিয়ে সেখানে আক্রান্ত হচ্ছে, সেখানে মারা যাচ্ছে, এবং বিপুল পরিমাণ সংখ্যক মানুষ এখানে মারা যাচ্ছে, সেটা যা ধারণার বাইরে। এবং আমরা দেখেছি যে এই বন দপ্তর তারা প্রতিনিয়ত শুধু এই বাঘে আক্রান্তর ক্ষেত্রে নয়, এখানে দেখবেন যে যারা নদীতে মাছ কাঁকড়া ধরতে যায়, সেখানে তো প্রতিনিয়ত তাদেরকে ধরে রাখে, নৌকা কেড়ে নেয়, ফাইন করে, তাদের থেকে টাকা তোলে, তারা সমস্ত কাজ কোনো পশুর করতে বাকি রাখে না। এবং অদ্ভুত একটা বিষয় যে বন দপ্তর একটা এখানে চালাকি করেছে 1985 সালে। সেখানে আপনারা দেখবেন যে কোর এবং বাফার যে জোন করেছে, সেই কোর আর বাফার জোন করেছে, তাদের এই কোর আর বাফার দোহাই দিয়ে এই বাঘে আক্রান্ত পরিবার, অন্যান্য যে আক্রান্ত যে ভিকটিম বা মৎস্যজীবী যে সমস্যাগুলো হয়, সেগুলো কিন্তু তারা বাইপাস করে। সেখানে তাদের কাছে পরিষ্কার, এই বন দপ্তরের কাছে যখন আপনি এই আবুল আলী মোল্লার বিষয় নিয়ে যাবেন, তখন তাদের মুখ থেকে একটাই ভাষা আসবে যে এটা আমাদের বেঙ্গলের অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার টাইগার প্রজেক্টে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু আমাদের তার মানে বন একটাই দপ্তর তারা নিজেরা ভাগ করে নিচ্ছে, এবং সমস্তটাই বন দপ্তরের লোকজন, এবং তাদের মধ্যে যে অজুহাত, সেই অজুহাত তারা সঙ্গে সঙ্গে তাদেরকে বলছে যে এখানে হচ্ছে কোর এরিয়া, এটা বাফার এরিয়া, এই জোন তারা কিন্তু ঠিক করে নিচ্ছে। এবং আপনারা যারা এখানে অনেকেই আছেন, তারা দাঁড়িয়ে আমাদের এই আজকের পথসভা শুনছেন, তাদের কাছে আমাদের একটাই বক্তব্য, সেটা হচ্ছে যারা কিন্তু শুধু নদীতে মাছ কাঁকড়া ধরতে যায় এরকম বিষয় নয়, যারা নদীতে মাছ কাঁকড়া ধরতে যায় তারাও কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু নির্ভরশীল এই সমুদ্র নদীর উপরে। দেখুন, যে মাছ ধরতে যাচ্ছে, যে কাঁকড়াটা ধরে নিয়ে আসছে, সে বাজারে নিয়ে আসছে, আপনি হয়তো নদীতে যাচ্ছেন না, কিন্তু আপনি কাঁকড়াটা কিনছেন, আপনি কাঁকড়াটা নিয়ে গাড়ি করে যাচ্ছেন, যে টোটো চালক, যে ভ্যান চালক, সেও কিন্তু এটা নিয়ে কলকাতায় পৌঁছে দিচ্ছে, বাজারে আড়তে পৌঁছে দিচ্ছে। মানে আমরা যদি ধরি এই যে মৎস্যজীবী, সারা সুন্দরবন জুড়ে এই মৎস্যজীবীর যে লক্ষ লক্ষ মৎস্যজীবী, তারা কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু এটার উপরে নির্ভরশীল। এবং এই লড়াইটা, এই অধিকার পাইয়ের ব্যাপারটা শুধু কিন্তু মৎস্যজীবী না, যারা নদীতে মাছ কাঁকড়া ধরতে গেছে, দায় কিন্তু শুধু তাদের থেকে থাকে না। আজকে ভাবুন, আবুল আলী মোল্লার যে পরিবার, সেই পরিবারের একটা মানুষ নিখোঁজ হয়ে গেল, প্রশাসন থাকতে একটা মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে। এবং একটা অদ্ভুত বিষয়, তিনি যে আমাদের শিরাওতা, উনি নিজে গিয়েছেন তথ্যানুসন্ধানে, এখানকার গ্রামের মানুষ ওখানে বন দপ্তরের সঙ্গে গিয়েছে, এবং সেখানে বন দপ্তর নিচে সেখানে নামতে ভয় পাচ্ছে, ওখানে গেলে অ্যাক্সিডেন্ট হতে পারে। এবং
ভাবুন যে বন দপ্তর সেখানে কিন্তু পরিষ্কার ভাবে সমস্ত জায়গা থেকে তাদের বাড়ির লোক কিন্তু দরখাস্ত জমা দিয়েছে এবং সেখানে পরিষ্কার ভাবে বলেছে যে আমার তাকে আক্রান্ত হয়েছে এবং তুলে নিয়ে গেছে, নদী থেকে তুলে নিয়ে গেছে। এবং সেক্ষেত্রে কিন্তু এই যে তাদের যে শংসাপত্র দেওয়ার কথা, যে একজন মানুষ নদীতে মাছ কাঁকড়া ধরতে গিয়ে মারা গেছে, যে শংসাপত্র, সেই শংসাপত্র পর্যন্ত ইনি পেলেন না। তার মানে ইনি বঞ্চিত হলেন, ইনি যে বিধবা হয়ে গেলেন। এটা বলতে হচ্ছে, আমার মুখ থেকে এই ভাষাটা বেরাচ্ছে, খুব বাজে লাগছে, কষ্ট হচ্ছে, তাও বলতে হচ্ছে। ইনি যে বিধবা হয়ে গেলেন, আমরা ধরে নিচ্ছি উনি মারা গেছেন, উনি যে সেই বিধবার স্বীকৃতিটুকু এই সরকার ওনাকে দিল না। যে বিধবার স্বীকৃতি, সেই স্বীকৃতি কিন্তু বন দপ্তর দিল না, এই প্রশাসন দিল না। আমরা এপিডিআর এর পক্ষ থেকে এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা কিন্তু এই আবুর আলী মোল্লার ক্ষেত্রে এই যে অবিচার হচ্ছে, বন দপ্তর সরকারি যে অবিচার, সেই অবিচার কিন্তু আমরা মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস আমরা প্রশাসনকে কিন্তু ছাড়বো না। আমরা হেভি ওয়ার্ক পারপাস এই পিটিশন করব, দরকার পড়ে এই পিটিশন আমরা হাইকোর্টে পিটিশন করব। আমরা পুলিশকেও বলতে চাই, প্রশাসনকে, যে এনার বডি খুঁজে দেওয়ার দায়িত্ব সেটা পুলিশ প্রশাসনের এবং বন দপ্তরের যৌথভাবে এই দায়িত্ব নিতে হবে। এবং যদি মনে হয় যে আপনারা অপারগ এই বডিকে ফিরিয়ে না আনতে, তাহলে আপনারা শংসাপত্র দিন যে এই মানুষগুলো জঙ্গলে গেছে এবং উনি মারা গেছেন, এবং ন্যূনতম অন্তত তারা যেন এখান থেকে প্রশাসন বা এখানের যে পঞ্চায়েত আছে তারা যেন ন্যূনতম অন্তত বিধবা ভাতাটুকু অন্তত ১,৫০০ টাকা ওনার দিতে পারে, সেইটুকু অন্তত এই বন দপ্তর করুক। এটা আমরা কোনোভাবেই চাইবো না। আমরা আজকে কথা দিয়ে যাচ্ছি, আমরা হেভি ওয়ার্ক পিটিশন হাইকোর্টে আমরা লয়ারের সঙ্গে কথা বলেছি এবং পুলিশ প্লাস প্রশাসনকে আমরা এর জবাবদিহি করতে হবে, বন দপ্তরকে কিন্তু জবাবদিহি করতে হবে। আমরা এটা হালকাভাবে নিচ্ছি না। এবং আপনারা জানেন যে কোর বাফার আপনারা পরিষ্কার ভাবে আছে যে মেরিনের যে পাস নেওয়ার ক্ষেত্রে মেরিন আছে, সেই মেরিনের যে বিএলসি পাস তাদেরকে দেওয়া হয়। এই পাসের ক্ষেত্রে বন দপ্তরেরকে অনেকবারই বলা হয়েছিল এবং গত 10-20 বছর আগেও একটা, আমি নাম বলবো না, কোনো রাজনৈতিক সংগঠন তারা এটা নিয়ে একবার বসাবসি করেছিল এবং সেক্ষেত্রে তারা বলেছিল যে মেরিন দপ্তর বলেছিল যে এখানে সি এবং মেরিন নদী এবং সাগরটাকে অ্যাড করে দিতে হবে। যেখানে শুধু মেরিন বলে যে সার্টিফিকেটটা আপনারা ডায়মন্ড হারবার থেকে নিয়ে আসেন, আপনারা একটা অদ্ভুত বিষয় ধরুন, সুন্দরবনের নদী খাল, বিশেষ করে আমাদের এখানে যেটা দীঘা বকখালি কথা বাদ দিয়ে যদি নদী খাল, আপনারা তো এখান থেকে নদীর মধ্যে থেকে যেতে হবে ছোট ডোঙা বা নৌকাটা নিয়ে। তাহলে আপনি যদি শুধু মেরিন ভাষাটা, সি ভাষাটা লেখেন, সাগর যদি শুধু লেখেন, তাহলে এই মানুষগুলো কি নদীর উপর থেকে উড়ে চলে যাবে? তারা তো তাকে এই নদীর মধ্যে থেকেই তাকে যেতে হবে। এবং আইনে পরিষ্কার ভাবে বলা আছে যে এই নদী থেকে মানুষ নদীর জল থেকে যাতায়াত করতে পারবে এবং যত দূর পর্যন্ত জল থাকবে তত দূর পর্যন্ত কিন্তু এই মৎস্যজীবী তারা মাছ কাঁকড়া ধরতে যাবে। সেক্ষেত্রে আমরা দেখেছি এদের চাতুরিতা, সেখানে তাদের এই ছল চাতুরি, সেখানে পরিষ্কার ভাবে সেখানে তাদের এই নদী কথাটা কিন্তু তারা উল্লেখ না করে শুধু সমুদ্রের কথাটা উল্লেখ করেছে, সমুদ্রের কথাটা সেখানে উল্লেখ করেছে। এবং এই নিয়মের মধ্যে আমরা প্রতিবারে দেখেছি যে বাঘের উপরে গত 2-3 বছরের মধ্যে বাঘে শুধু নৌকার উপরে ঝাঁপিয়ে পড়েছে অন্তত 5 থেকে 10টা বাঘ, কিন্তু নৌকার উপর থেকে মানুষকে নিয়ে চলে গেছে। পরিষ্কার ভাবে আইনে আছে যে সেখানে কিন্তু নদী থেকে চলাচল করতে পারবে যদি জঙ্গলে নাও নেমে থাকে। আবুর আলীর ক্ষেত্রে কিন্তু নদী থেকে নিয়ে চলে গেছে, উনি কিন্তু জঙ্গলের মধ্যে ছিলেন না, খাড়ির মধ্যে ছিলেন, সেখান থেকে নিয়ে চলে গেছে। সেই অধিকারটাও তো মানুষের, সেই অধিকার কিন্তু আছে জল থেকে যাওয়ার ক্ষেত্রে। আমরা সেই জন্য আজকের এই পথসভার ক্ষেত্রে আমাদের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে মৎস্যজীবী এবং বাঘে আক্রান্ত পরিবার। আমরা গত এই 1 বছরের মধ্যে প্রথম আমরা কুলতলি, সারা সুন্দরবনের মধ্যে কুলতলির শান্তিওয়ালা দেবী ভার্সেস রাজ্য সরকার বন দপ্তরের সঙ্গে হাইকোর্টে মামলা করি আমরা এপিডিআর এর উদ্যোগে, এবং সেই উদ্যোগে মাননীয় জাস্টিস সব্যসাচী ভট্টাচার্য তিনি একটা বিরলতম রায় দিয়েছেন। সেখানে পরিষ্কারভাবে বলেছেন, বন দপ্তরকে বলেছিল যে আপনারা কাগজ দেখান, আপনারা যে কোর বাফার এরিয়ার কথা বলছেন যে এখানে কোর এরিয়া বাফার এরিয়া যেতে হবে, আপনাদের কাগজ দেখান। সেই কাগজ কিন্তু বন দপ্তর দেখাতে পারেনি এবং জাস্টিস সব্যসাচী ভট্টাচার্য রায় দিয়েছেন এবং সেই রায় বিরলতম রায়ের মধ্যে আছে। তারপরে 4 জন ক্ষতিপূরণ পেয়েছে একইভাবে কোর্টে গিয়ে, এবং সেক্ষেত্রে কিন্তু ওই যে প্রথম যে রায় ছিল সেই রায়ের রেফারেন্স কিন্তু প্রত্যেকটা বারেই আসছে যে কোর এরিয়া বাফার বলে কিছু নেই। এবং যেখানেই বাঘে আক্রান্ত হবে সুন্দরবনের, যেখানেই কুমিরে আক্রান্ত হবে
সেখানে কিন্তু তাদের এই ক্ষতিপূরণের টাকা দিতে হবে। এবং এই ক্ষতিপূরণের টাকা শুধু একটা মানুষের 5 লক্ষ টাকা হয় না, কিন্তু সরকার 2018 যে জয়েন্ট সেক্রেটারি যে সেই জয়েন্ট সেক্রেটারি সার্কুলার, সেই সার্কুলারে সেখানে তাদের 5 লক্ষ টাকা পারিবারিক ক্ষতিপূরণ, এবং যে সরকারি আহত হবে সেখানে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা বলা আছে। যদি আপনার জঙ্গলে গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হয় এবং আপনার শরীরের 40% ক্ষতি হয়, সেক্ষেত্রে বাধ্যতামূলক 2 লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা সেখানে বলা আছে। এবং একটা অদ্ভুত জিনিস দেখবেন, এই বন দপ্তর আপনার পাশেই আছে, বন দপ্তর চিতুরি, আপনি কোনো দরখাস্ত নিয়ে যাবেন, সেখানে কিন্তু দরখাস্ত উনি নেবেন না, উনি যে কোনো অজুহাতে তিনি ছেড়ে দেবেন, দরখাস্ত উনি কোনোভাবে নেওয়ার চেষ্টা করেন না। আমরা অনেকবারই বলেছি এবং পরবর্তীকালে আমরা পাঠিয়েছি, আচ্ছা ঠিক আছে পরে আসুন, এইভাবেই তাদেরকে কিন্তু বাইপাস করার চেষ্টা করেছে এবং ছলচাতুরি তখনও চলছে, এখনো পর্যন্ত করেছে। আপনারা অদ্ভুত একটা জিনিস দেখুন, আজকের আবুর আলী মোল্লা নিখোঁজ, এই বন দপ্তর তারা বলে দিল যে এটা আমাদের নয়, এটা বেঙ্গলের নয়, এটা হচ্ছে টাইগারের। অথচ আপনি দেখুন দেউলবাড়ির গোষ্ঠ নাইয়ার কথা আপনারা সবাই জানেন, কিছুদিন আগে, গত 2 বছরের আগে গোষ্ঠ নাইয়া কিন্তু পরিযায়ী শ্রমিক ছিল, বাইরে কাজ করত, সেখান থেকে কিন্তু এখানে বাড়িতে আসে এবং গোষ্ঠ নাইয়া তার পাশে যে ফুলবাড়ির যে আপনাদের পাশের খান জঙ্গল, ওই জঙ্গলে গিয়ে কিন্তু আক্রান্ত হয় এবং জঙ্গলে গিয়ে আক্রান্ত হয়, তার কোনো পাশ ছিল না, কোনো কিছু ছিল না। এটা ঠিক যে বিভিন্ন মানুষ তাদের পাশে ছিল, সাহায্য করেছে, সমস্ত বন দপ্তর তার পাশে ছিল, সেক্ষেত্রে সে তার পরিবার কিন্তু ক্ষতিপূরণ পেয়েছে এবং চাকরি দেওয়া হয়েছে। এখানে এপিডিআর এর দীর্ঘ আমাদের দাবি ছিল, প্রতিনিয়ত যে দাবি, আমরা সেই দাবিতে প্রতিনিয়ত বলেছি যে পরিবারে মারা গেলে, যেখানে রাজনৈতিক দলের লোকজন মারা গেলে সরকারি চাকরি ঘোষণা হয় যে কোনো রাজনৈতিক দলে, তাহলে একজন জীবন জীবিকার ক্ষেত্রে গরিব মানুষ, তার ক্ষেত্রে চাকরি কেন দেওয়া হবে না? এবং সেই চাকরির ক্ষেত্রে বন দপ্তরের এই ভলেন্টিয়ার, সেই ভলেন্টিয়ারদের চাকরির ক্ষেত্রে বলা হয়েছে নেওয়া হবে এবং সেখানে 1000 পোস্ট সেখানে ফাঁকা রাখা হয়েছে। এ পর্যন্ত সেখানে মাত্র 25 জন এখানে নেওয়া হয়েছে, বাকি সেই কাজগুলো এখনো নেওয়া হচ্ছে না। আমরা পরবর্তী, সেই সময় এখনো আছে, আমরা পরবর্তীকালে সেটাও আমরা এই দাবিটা তুলব যে এই চাকরি প্রত্যেকটা পরিবারের চাকরি দিতে হবে। এবং একটা জিনিস আমরা বলে দিতে চাই যে গত একটা ঘটনা, এই ঘটনা নিয়ে আমরা বলতে চাই যে আমরা বুধবার, গত সপ্তাহে বুধবার আমরা বন দপ্তর ক্যানিং এসটিআর কে আমরা জানাই, সিরাজদার সঙ্গে আমরা কথা বলি যে সিরাজদা আপনার কতটা, সিরাজদা বিভিন্নভাবে যোগাযোগ করছেন তার বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দিক থেকে। আমরাও বলেছি সিরাজদা আমরা মানবাধিকার সংগঠনের পাশে থাকবো, আপনার কাছ থেকে আমরাও পরামর্শ নেবো। আমরা কিন্তু বন দপ্তর এসটিআর ক্যানিং কে একটা চিঠি দিই, মেল করি যে আপনাদের সঙ্গে আমরা দেখা করতে চাই, বাঘে আক্রান্তদের সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে দেখা করতে চাই, মেল করা হয়েছে। এবং সেই আমরা যখন তার আগের দিন ফোন করছি, নতুন একজন এসটিআর এফডি এসছেন, ফিল্ড ডিরেক্টর জাকের বাবু, ওনাকে যখন বাই ফোনে কথা বলা হচ্ছে, উনি তখন জানাচ্ছেন আমরা মেল দেখেনি। কি অদ্ভুত একটা ব্যাপার, উনি মেল দেখেননি। অত সরকারি উনি চাকরি করছেন, জনগণের পয়সায়, ট্যাক্সের টাকায় উনি মাইনে নিচ্ছেন এবং সেখানে প্রতিনিয়ত যে মেল দিয়েছে, কম্পিউটারটা দেওয়া হয়েছে এই জনগণের পয়সা, সেই মেলটা প্রত্যেকদিন তার খোলার দায়িত্ব, চেক করার প্রত্যেকদিন দায়িত্ব, 1 সপ্তাহ নিয়ে দেখতে পাইনি। আমরা যখন বললাম, ওনারা সময় চাইলেন যে কি বিষয় আপনারা ফোনে বলুন, আমরা বললাম ফোনে আপনার সঙ্গে এই বিষয়ে কথা বলবো না, আমরা আপনার সঙ্গে দেখা করতে চাই এবং দেখা করে আপনার সামনাসামনি আমরা এই কথাটা বলতে চাই, বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যা এবং বিশেষ করে বাঘে আক্রান্তদের রিসেন্ট যে ঘটনা ঘটেছে সেটা খুবই গুরুতর ঘটনা এবং এটা মানবাধিকার লঙ্ঘন হিসাবে আমরা দেখছি এবং আপনার সঙ্গে দেখা করতে চাই। সেক্ষেত্রে উনি বলছেন এটা একটা লং টাইম দেওয়া হোক। আমরা আজকের সোমবার, পরশুদিন বুধবার আমরা কিন্তু ডেপুটেশনের জন্য আবার আমরা বলেছি এবং আমরা সমস্ত এই জজের হাটে এবং সমস্ত যারা আপনারা আছেন সৌবুদ্ধি সম্পন্ন মানুষ এবং সিরাজদাকেও আমরা বলবো যে ওই ডেপুটেশনটা আমরা কিন্তু দিতে চাই এবং ওই ডেপুটেশনে আপনারা বেশি বেশি করে মানুষ যান। আমরা জানি যে মানুষ যখন জোট বাঁধে, মানুষ যখন শক্তিশালী হয়, তখন কিন্তু কোনো সরকার তাকে কিন্তু দাবিয়ে রাখতে পারে না। আমরা সেটা প্রত্যক্ষ আমরা করে দেখেছি। আমরা কেন্দ্র সরকারের যখন দেখেছি বিল পাস করেছে কৃষি আইন, সেই কৃষক আইন দিল্লির রাস্তা অবরুদ্ধ করে দেয় এবং সেই কেন্দ্র সরকার সেই বিল প্রত্যাহার করতে বাধ্য হয়ে যায়। আমরা এটা কিন্তু আমরা দেখেছি, আমরা সেটাও দেখেছি এবং সেই জন্য আপনাদের কাছে আমাদের এপিডিআর মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে আমরা জানাতে চাই যে একটু বেশি জমায়েত হলে এবং বুধবার দিন এখান থেকে আমরা 2-3টে যদি ভ্যান করতে হয় আমরা ক্যানিংয়ে যাব এবং এই দলবদ্ধভাবে গিয়ে এই যে অন্যায় অবিচার
যে চলছে প্রতিনিয়ত, সেটা কিন্তু আমরা জানাবো। অথচ দেখুন এই আইনের এই এতদিনের আপনাদের একটা তথ্য আপনাদের দিলাম যে গত 7 বছরে 150 জন আক্রান্ত হয়েছে, অথচ ক্ষতিপূরণ পেয়েছে মাত্র 5 থেকে 7 জন, তার মধ্যে হাইকোর্টে গিয়ে মামলা লড়তে হয়েছে। এই যে গরিব মানুষ, ইনি হাইকোর্টে গিয়ে মামলা লড়ার ক্ষমতা কি এনার আছে? একটা হাইকোর্টে আপনারা জানেন যে হাইকোর্টে মামলা করতে গেলে সেখানে অ্যাডভোকেটরা 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকে। সেখানে এই গরিব মানুষের ক্ষেত্রে সেখানে হাইকোর্টে তাকে যেতে হবে, তারপরে বাবুরা টাকা দেবেন, নাহলে বাবুরা টাকা দেবেন না। তাহলে বাবুরা কিন্তু আমাদের ট্যাক্সের টাকায় তারা মাইনে পাবেন এবং এখানে বসে সেখানে এখানে পর্দারি করবেন, চেয়ারে পা তুলে দিয়ে এখানে করবেন বলে। আপনারা এটাও শুনে রাখুন, 2024-এ 14ই মার্চ আপনাদের যে বেঙ্গল জঙ্গল ছিল, যেটা কোল এবং পাফারের মধ্যে ছিল আপনাদের এই যে জঙ্গল, সেই জঙ্গল 14ই মার্চ থেকে কিন্তু এটা কোর এরিয়া ঘোষণা করে দিয়েছে। বন দপ্তর এবং সরকার প্রতিনিয়ত চাচ্ছে যে এইখান থেকে মৎস্যজীবীদের উৎখাত করছে। আপনারা ভাবুন যে বন দপ্তর বলছে যে আপনারা ভুটভুটি ব্যবহার করতে পারবেন না, অথচ যখন টুরিস্ট বোট আসছে সেই টুরিস্ট বোটকে তাদের কিন্তু দিয়ে দিচ্ছে, আপনারা এখানে ঘুরুন, এখানে মনোরঞ্জন করুন, এখানে দেখুন, দর্শন করুন। এই বছরে এখানে 30 কোটি টাকা ট্যুরিজম থেকে ইনকাম হয়েছে সরকারের 30 কোটি টাকা ইনকাম হয়েছে ট্যুরিজম থেকে। অথচ মৎস্যজীবীদের ক্ষেত্রে উনি ভুটভুটি নিয়ে যেতে পারবেন না। মৎস্যজীবী মাছ ধরতে চলে যাচ্ছে 2 থেকে 4 ঘন্টা, সেখান থেকে যখন মাছটা নিয়ে তারা আসতে 1 দিন 2 দিন ধরে সেই মাছটা কিন্তু পচনশীল, মাছটা নষ্ট হয়ে যাবে, আমরা জানি। সেটা ভুটভুটি ছাড়া সম্ভব নয়। অথচ বেড়ানোর জন্য ভুটভুটি দেওয়া হবে, জীবন জীবিকার জন্য ভুটভুটি সেখানে দেওয়া হবে না। সেখানে নিয়ে গিয়ে আটকে রাখা হবে, তাকে ফাইন করা হবে, এবং অদ্ভুত একটা বিষয় সেটা এই যে আপনারা যখন দেখবেন যে ভুটভুটিগুলো শীতকালে মানুষ বেড়াতে আসেন এবং তাদের যে পরিমাণ যে ভাইব্রেশন হয় এবং যে তেলের গন্ধ বলুন, যে আওয়াজ বলুন, সেক্ষেত্রে কিন্তু মাছ স্বাভাবিকভাবে জঙ্গলে স্বাভাবিকভাবে সেখানে দূরে চলে যায় এবং সেক্ষেত্রে যখন দূরে চলে যাচ্ছে স্বাভাবিকভাবে এই মৎস্যজীবী কিন্তু তার পিছন মাছের পিছন কাঁকড়ার পিছন স্বাভাবিকভাবে দূরে চলে যায়। এখানে বন দপ্তর বলছে যে আপনারা এখানে মাঠে নামবেন না। আপনারা একটা ছোট্ট হিসাব দেখুন, মৌমাছি, যেখানে মৌলেরা 10,000 টন মৌমাছি নিয়েছে। মৌমাছি যে মধু মৌলেদের কাছ থেকে কিনে নেওয়া হচ্ছে, এবছর দাম বাড়িয়েছে 270 টাকা, 265 টাকা, সজিনে খালি দিয়েছে 235 টাকা। সেক্ষেত্রে এখানে দিচ্ছে মাত্র এখানে 270 টাকা, 65 টাকা মধু ভাগ করেছে। A গ্রেড, B গ্রেড হিসাবে ভাগ করে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে, টাকা দিয়ে নেওয়া হচ্ছে। আপনি দেখুন এই মধুটা শপিং মলে গিয়ে দেখুন, সেখানে 800 টাকা 1000 টাকা কিলো বিক্রি হচ্ছে। অথচ বন দপ্তরকে বলুন আপনি কাঁকড়া কিনুন, যে কাঁকড়া পচে যাবে, বন দপ্তর নেবে না। মাছটা কিনুন, পচনশীল মাছটা কিনবে না, ওনারা মধুটা নেবেন। সেই মধুটা যেহেতু পচবে না এবং দীর্ঘদিন রাখতে পারবে এবং এটা টেন্ডার থেকে বিক্রি করতে পারবে, লাভজনক একটা ব্যবসা, সেক্ষেত্রে এটা দেবে, সেক্ষেত্রে তাদের জীবন বীমা করে দেবে, সেক্ষেত্রে তাদের দায়িত্ব নিয়ে তাদেরকে বীমা করানো হবে। আপনারা দেখেছেন গত কয়েক বছরে এখানে বাঘ কিন্তু শুধু এখানে ফারুক বাবু ছিলেন, বলপিতে শঙ্কর সিং বাঘে আক্রান্ত হয় এবং ওকে ছাড়িয়ে নিয়ে আসা। ফারুক বাবুকে বললাম যে আপনি দরখাস্তটা জমা নিন, ওনার স্বামী যে বাঘে আক্রান্ত হয়েছে দরখাস্ত জমা নিন। তখন বলছেন আমি কি জঙ্গলে ওখানে যেতে বলেছি, আমি তখন বললাম বাঘ আপনার গ্রামে ঢুকেছে, আপনি তাহলে বাঘটাকে আপনি জঙ্গলে পাঠিয়েছেন পাশ নিয়ে? না, আপনি কি বলছেন? মানে বন দপ্তরকে যখনই আপনি প্রশ্ন করবেন তাদের তো কোনো উত্তর নেই, তারা শুধু পাশ কাটিয়ে যাওয়ার একটা ধান্দা খোঁজে, একটা রাস্তা খোঁজে। আপনাদেরকে বার্তা দিতে চাই যে এই মৎস্যজীবী সামনে কিন্তু বিশাল বিপদ। আপনারা জানেন কেন্দ্রীয় এই যে সরকার, তারা কিন্তু প্রতিনিয়ত নানা রকম বিল পাস করছে এবং একটা মেরিন বিল পাস পর্যন্ত করেছে। সেখানে কিন্তু এই যে ভূমিপুত্র, আপনারা যে ভূমিপুত্র এইখানকার, সেই ভূমিপুত্র 2006-এর যে বন আইন আছে, সেই বন আইন অনুযায়ী আপনি কিন্তু জঙ্গলে গিয়ে শুকনো কাটতে পারার অধিকার আছে। আপনি প্রত্যেক দিন আপনার পাশের নদী থেকে গিয়ে মাছ ধরার অধিকার আছে, সেটা বন দপ্তরের কোনো পারমিশন নিতে হয় না। আপনি শুকনো কাঠ আনবেন, আপনি জঙ্গল থেকে শুকনো কাঠ নিতে পারবেন এবং আপনি মাছ ধরে খেতে পারবেন, প্রতিদিন খেতে পারবেন।
সেখানে কিন্তু এই বন দপ্তর তারা কিন্তু এই 2006 যে বন আইন এই সরকারি বন আইনটা করেছে এবং সেই আইনটা তারা কিন্তু লঙ্ঘন করছে, সেই আইনের তোয়াক্কা করছে না, সেই আইনটা সেখানে মানছে না। যখনই আপনার এই কোরের কথা বলছে তখনই তারা আটকে যাচ্ছে। এই 2006 যে বন আইন, সেই বন আইনে তারা আটকে যাচ্ছে। আপনারা জানেন যে একটা সময় এখানে কিন্তু বন দপ্তর এই মানুষকে দিয়ে কিন্তু কাঠ, জঙ্গলের কাঠ কাটাতো পয়সা দিয়ে, পাস দেওয়া হতো এখানে। আপনারা জানেন যে 25 সালের পরের কথা বলছি, সেখানে কিন্তু পাস কাটানো হতো জঙ্গলে গাছ কাটার জন্য, সেখানে কিন্তু পাস দেওয়া হতো। বর্তমান সময় সেটা পাল্টাতে এবং নানা রকম আইন করতে করতে মানুষের যে বাঁচার যে অধিকার, সেই অধিকার কিন্তু আজকের এই বন দপ্তর, এই সরকার কিন্তু কেড়ে নিতে চলেছে। তাই আপনাদের কাছে আমার পক্ষ থেকে, এপিডিআর এর পক্ষ থেকে, মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে, কোনো বিশেষ রাজনৈতিক দল আমরা নয়, আমরা আইনি একটা সংগঠন, আইনি লড়াইটা আমরা দিই এবং আমরা প্রশাসন যেখানে অত্যাচার করে, সে পুলিশ প্রশাসন হোক এবং সে যে প্রশাসন হোক, সেই প্রশাসনের বিরুদ্ধে আমরা কিন্তু রুখে দাঁড়াবো এপিডিআর এর পক্ষ থেকে আমরা, এবং আপনাদের পাশে থাকবো এবং আপনাদের পাশে থাকার বার্তা নিয়ে এবং আপনাদের সঙ্গে নিয়ে আগামী দিনে বিশেষ করে দলবদ্ধভাবে আপনারা কিন্তু এই মক্ত বন দপ্তরের সম্মুখীন হন। আপনারা কোনো সময় দেখেনি যে এখানকার মানুষ দলবেদক 20 জন মানুষ আপনারা গিয়ে প্রোটেস্ট করলেন যে এটা কেন হলো? প্রোটেস্ট করতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে প্রোটেস্ট করতে হবে এবং আইনের কথা বলতে হবে। দেখবেন কোন দপ্তর আপনারা প্রশ্নের উত্তর দিতে পারছে না, আপনার কথাটা মেনে নিতে হবে। আজকে আমি এই আমার বক্তব্য এই বলে শেষ করছি যে এই আবুর আলী মোল্লা যে এই অবিচার চলছে, এই অবিচারের আমরা প্রতিকার চাই। ন্যূনতম আজকের এই যে বিধবা স্বীকৃতিটুকু পাননি, সেই স্বীকৃতিকে সরকারের দায়ভার নিতে হবে। এই স্বীকৃতি আদায় পর্যন্ত আমরা কিন্তু ছাড়বো না। হেভিয়ার পারপাস পিটিশন আমরা মামলা করবো, আমরা ইতিমধ্যে কথাও বলেছি এবং আপনাদের কাছে আমরা করজোর করে হাত জোড়ো করে অনুরোধ করছি যে বুধবার দিন বেশি বেশি করে অন্তত যদি আমরা এই জামায়াতটা নিয়ে ক্যানিং এসডিআর ফিল্ড ডিরেক্টরের কাছে যেতে পারি এবং আমরা বুঝতে পারি, আমরা কিন্তু আশা করব যে আগামী দিনে যে আরো যারা মৎস্যজীবী আছে তাদের পথ কিন্তু আরো সুগম হবে। আপনারা সঙ্গে থাকুন, আমরা সঙ্গে আছি। সিরাজদা আপনাদের শুভাকাঙ্ক্ষী, অনেক দৌড়ঝাঁপ করেছেন এবং সিরাজদা সত্যি কথা, সিরাজদা কিন্তু এখানে প্রচুর হেল্প করেন। আমি প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছি, যখনই শংসাপত্র পঞ্চায়েতের দরখাস্তের জন্য বলি যে শংসাপত্র নিয়ে আসে পঞ্চায়েতের, একটা দেখি সুন্দর হাতের লেখা আমি দেখতে পাই এবং জিজ্ঞেস করি এটা কার হাতের লেখা, এটা সিরাজদা লিখে দিয়েছে, একটা সুন্দর হাতের, খুব সুন্দর হাতের লেখা। এবং প্রতিটা ক্ষেত্রে কিন্তু যখন বলি সিরাজ আমাদের তখনই মনে হয়েছে, আমি প্রত্যেককেই বলি যে সিরাজদার কাছে চলে যান, ওখানে গেলে কিন্তু আপনার শংসাপত্রটা কিন্তু দিয়ে দেবে। কোনো রকম ভাবে কোনো রাজনীতিকরণ হবে না। আপনি মৎস্যজীবী হিসেবে, গরিব মানুষ হিসাবে সিরাজদা কিন্তু এটা আপনাদের দিয়ে দেবে এবং সেক্ষেত্রে আমরা কিন্তু সেই সহযোগিতা পাই এবং আমরাও এপিডিআরকে থেকেও আপনাদের সহযোগিতা, সিরাজদার সহযোগিতা এবং আজকে পথসভা প্রচুর সহযোগিতা কিন্তু পেয়েছি। এর জন্য আমরা কৃতজ্ঞ এবং আগামী দিনে বুধবার আপনারা যাতে এই ডেপুটেশনটা সফল হয়, আপনাদের কাছে এই বার্তা আমরা রাখছি। আমার বক্তব্য শেষ। ধন্যবাদ মিথুন মন্ডলকে, ধন্যবাদ। আমরা আগামী দিনে সত্যি আইনে লড়বো এবং সবার সাথে করে নিয়ে লড়বো, এই প্রতিজ্ঞাবদ্ধ হব। আমরা এই আগামী বুধবার কিন্তু সবাই একসাথে যাব। এই মুহূর্তে আমরা আমাদের জেলা কমিটির দেবুদা এসেছে, দেবুদার কাছে জেনে নেবো আইনি পদক্ষেপ কি কি নেওয়া যেতে পারে। দেবুদা যদি একটু আইনি পদক্ষেপটা বলে দেন তাহলে আমাদের সুবিধা হবে।